আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। তার ভিতর থাকবে মালয়েশিয়াতে কোন কোম্পানিতে আসলে পরে বেশি টাকা বেতন পাওয়া যায় এবং কি কোন কাজ জেনে আসলে ভালো টাকা ইনকাম করা যায়। সবাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম আমি বলবো কোন কাজে বেতন বেশি পাওয়া যায়। যদি আপনি কোনো দক্ষ কর্মী হয়ে থাকেন বা বাংলাদেশ থেকে কোনো কাজ জেনে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বেতনটা কেমন হবে? তার ভিতরে থাকতে পারে আপনি কনস্ট্রাকশনের কাজ শিখে আসছেন, যেমন হচ্ছে মেশিন, তারপর হচ্ছে প্লাম্বিং, আপনি ইলেকট্রিক ওয়ারিং এর কাজ জানেন। সেই ক্ষেত্রে আপনার কাজের উপর নির্ভর করে আপনার বেতনটা কেমন হবে। তবে মালয়েশিয়ায় কিন্তু বন্ধুরা বেসিক বেতন মিনিমাম 1700 রিঙ্গিত। 1700 রিঙ্গিত। এরপর আপনার কাজের অনুযায়ী আপনার বস আপনাকে বেতন 200 টাকা 100 টাকা বাড়িয়ে দিতে পারে, সেটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে। সো এই গেল প্রথম। দ্বিতীয়ত, আপনার কোন ধরনের কোম্পানিতে ভালো টাকা বেতন পাওয়া যায়। ফ্যাক্টরি হিসাব করলে বন্ধুরা মালয়েশিয়াতে বেশিরভাগ বাংলাদেশে 4টা কোম্পানিতে লোকালে, যেমন হচ্ছে আপনার এক নম্বরে ইলেকট্রনিক্স, 2 নম্বরে হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি, 3 নম্বর হচ্ছে প্লাস্টিক ফ্যাক্টরি, আর 4 নম্বরে হচ্ছে আপনার ফুড প্যাকেজিং এর যে বা ফুড বেভারেজের যে কোম্পানিগুলো আছে সেইখানে। এখন আপনি ইলেকট্রনিক্স কোম্পানিতে আসলে সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা কেমন হতে পারে। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ইলেকট্রনিক্স কোনো ডিপ্লোমা থেকে থাকে বা আপনার ইলেকট্রনিক্সের উপরে 2 বছর 4 বছরের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি মানুষে আসার পরে যদি আপনি কাজে দক্ষ হন, সেই ক্ষেত্রে আপনার বসে চাইলে কিন্তু আপনাকে ভালো একটা পজিশন দিতে পারে। সেটা যেমন হতে পারে আপনার মেকানিক্যাল টেকনিশিয়ান, তারপর হচ্ছে আপনার টেস্ট টেকনিশিয়ান, এই সমস্ত কোনো কাজ দিলে আপনাকে দিতেও পারে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি। ফার্নিচার গাইস, বাংলাদেশে কিন্তু অনেকে ফার্নিচারের কাজ জানে, তারা ফার্নিচারের কাজ জানার পরে মালয়েশিয়াতে আসে। বাংলাদেশের ফার্নিচারের কোনো অভিজ্ঞতা আপনার এই জায়গায় কোনো কাজ লাগবে না, এটা আমার মনে হয়। কারণ হচ্ছে বাংলাদেশের যে ফার্নিচারের ফ্যাক্টরিগুলো থাকে বা ছোটো ছোটো কারখানাগুলো থাকে, সেইখানের কাজ আর এখানের কাজ একেবারেই ডিফারেন্ট। কারণ বাংলাদেশে যারা ফার্নিচারের কাজ করে তারা হাতে নকশা করে বা ম্যানুয়াল সব কাজগুলো করে থাকে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই মেশিন দ্বারা কাজগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার ওইখানকার অভিজ্ঞতা খুব একটা কাজ এখানে আসবে না। তো 3 নম্বরে যদি যাই, তাহলে হয়তো আপনার প্লাস্টিক ফ্যাক্টরি বা ফুড বেভারেজে যদি আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাধারণ একজন শ্রমিক হিসেবে কাজ করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি মানুষে আসার পরে আপনি যেই কোম্পানিতে আসেন ভালোভাবে কাজ করেন, আপনার অ্যাক্টিভিটি ভালো থাকে, প্লাস হচ্ছে আপনার কাজগুলো সম্পূর্ণ জানা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার বস যদি আপনার উপর কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভালো একটা পজিশনে দিতে পারে। যেমন হচ্ছে আপনার লিডার হতে পারে, সুপারভাইজার হতে পারে। আর একটা উল্লেখ্য বিষয় হচ্ছে গাইস, মালয়েশিয়াতে একটা ছোট কোম্পানিতে যদি 20 জন শ্রমিকও কাজ করে, সেই 20 জনের ভিতরে কিন্তু একজন সুপারভাইজার বা একজন লিডার থাকে। কারণ এটা কোম্পানি প্রোভাইড করে। কারণ হচ্ছে আপনার যদি আপনার 20 জনের ভিতরে একজন লিডার থাকে বা সুপারভাইজার থাকে, সেই কিন্তু সমস্ত কাজগুলো দেখাশোনা করে কিভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায় সেই দিকে ধ্যান ধারণা থাকে তার। তো সেই কারণে কোম্পানিগুলো একজন লিডার বা একজন সুপারভাইজার নেয়। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন 2026 সালে 27 সালে যারা আসবেন, তারা অবশ্যই দয়া করে চেষ্টা করবেন ভালোভাবে কাজ করার, মালিককে কনভিন্স করার, বসকে কনভিন্স করার। সেই ক্ষেত্রে কি হবে, আপনি ভালো একটা পজিশন পেতে পারেন। আর গাইস, এর ভিতরে আর কিছু কথা আছে যে মালয়েশিয়াতে কিন্তু যারা আসবেন কাজ জানেন বা না জানেন, সবার বেতনে কিন্তু সেম 1700। এরপর আপনার কাজের উপর নির্ভর করে, আপনার দক্ষতার উপর নির্ভর করে বস আপনাকে কত টাকা বেশি দিবে, সেটা বসের উপরে আর আপনার উপর ডিপেন্ড করে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি পরবর্তী ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহিত হই। ধন্যবাদ বন্ধুরা।